প্রথমত হচ্ছে যেহেতু আমরা একটা ফিনান্সিয়াল পজিশন মানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো খুব বড় একটা দেখাচ্ছিলাম। তাহলে এটা দেখা যায় মোটামুটি স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন আমরা দেখতেই পাচ্ছি এটা কমপ্লিট করতে নোটের সংখ্যা প্রায় ২৫। ২৫ টা মানে অনেকগুলো নোট হচ্ছে এটাতে আমাদের দরকার হচ্ছে। তো আমরা যারা বেসিক মানে চেঞ্জেস মানে আমরা যখন ফিনান্সিয়াল পজিশনটা নিয়ে জানি তখন হচ্ছে আমরা আমাদের মাথায় চলে আসে মূলত A সমান L প্লাস OE এই ফর্মুলাটাই হচ্ছে আমাদের মাথার মধ্যে ঘুরপাক করে। তো A সমান L প্লাস OE মানে এই পর্যন্ত অ্যাকাউন্টিং যে ডেভেলপমেন্টটা হইছে এর মধ্যেই সুতা মানি থাকে। তো সেই হিসাবে আমরা ১ম এ দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের একটা অ্যাসেট পার্ট আছে। তারপর হচ্ছে এই অ্যাসেট যতটুকু আছে তার সমান হচ্ছে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস। এই ২ টা মিলে মূলত সমান হবে তখনই হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা মানে সেটা মিলবে। তো আমরা যদি ১ম এ হচ্ছে অ্যাসেট পার্টে আসি, অ্যাসেটকে আমরা ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট আরেকটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। তো শুরুতে আমরা জানি যখন আমরা ব্যালেন্স শিটে অর্থাৎ স্টেটমেন্ট অফ ফিন্যান্সিয়াল পজিশন এ যখন আমরা অ্যাসেট গুলো অথবা লায়াবিলিটি শো করতে যাই, সেক্ষেত্রে আমরা নন কারেন্ট টা আগে দেখাইতে পারি আবার কারেন্ট অ্যাসেট টা আগে দেখাইতে পারি। কিন্তু ইন প্র্যাকটিস এ নন কারেন্ট টাই বেশি ব্যবহার করা হয়। তো নন কারেন্ট এর ১ম যে পার্টটা দিয়ে শুরু হয় সেটাই হচ্ছে আমাদের প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। এর জন্য হচ্ছে আমরা নোট নাম্বার হচ্ছে ৪ এই নোটটা এর জন্য ডেভেলপ করা হইছে। যদি আমরা এই নোটে যাই সেক্ষেত্রে দেখা যায় আমরা দেখতে পাবো যে কিভাবে বের করা হচ্ছে। তো আমরা অ্যাসেট নিয়ে যখন কথা বলবো তখন হচ্ছে বেশ কয়েকটা জিনিস আমাদের মাথায় আসে। একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, আরেকটা হচ্ছে অ্যাসেটের যে রিটেন ডাউন ভ্যালু এটার একটা ইমপ্যাক্ট হয়। যেমন এখানে আমরা ১ম হচ্ছে ওপেনিং ব্যালেন্স। তো ওপেনিং ব্যালেন্সটা কোথায় থাকবে? আমরা দেখতেই পাচ্ছি গত বছরের যেটা শেষ ছিল, এই বছরে সেটা হচ্ছে ওপেনিং এ আসছে। তারপর হচ্ছে এডিশন ডিউরিং দ্যা ইয়ার। আমরা এখানে রেফারেন্স এ দেখতে পাচ্ছি এটা কোথা থেকে আসছে? আমরা যদি এটাকে ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখব এখানে হচ্ছে আমার পুরো এডিশনটা আছে। প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টটা ঠিকভাবে বোঝার জন্য আমাদের হচ্ছে এই শিডিউলটা মানে শিডিউল A টা ভালো করে বুঝতে হয়। তো এখানে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ১ম হচ্ছে পার্টিকুলার, তারপর হচ্ছে আমাদের এখানে একটা ওপেনিং ব্যালেন্স থাকে অ্যাসেট গুলোর। তারপর যেটা এডিশন হয় এটা থাকে। আর যদি কোন কারণে অ্যাসেট বিক্রি করা হয় অথবা ডিসপোজাল করা হয় এইটা তখন বাদ হয়। এই যোগ বিয়োগটা করার পর আমরা দেখতে পাচ্ছি এ ১, ২ থেকে ৩ বিয়োগ করলে ৪ হয়। অর্থাৎ এখানে হচ্ছে আমরা একটা অ্যাসেটের ভ্যালু পাই। এখানে একটা জিনিস খেয়াল করবেন, যখন অ্যাসেটের এডিশন গুলো হয় তখন হচ্ছে আমাদের খেয়াল রাখতে হয় এটা ১ বছরের জন্য কি আমরা এডিশন ধরবো নাকি তার থেকে কম সময়ের জন্য ধরবো। তো এটা আমরা সলিড ডাটা পাবো আমি যখন অ্যাসেট মানে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করব তখন হচ্ছে আমরা দেখে নিব যে আমার অ্যাসেট এডিশনটা কখন হচ্ছে। সেই অনুসারে আমাদের ডেপ্রিসিয়েশনটা ধরতে হবে। তো এখানে আমরা দেখতে পাইলাম অনেকগুলো ওপেনিং ব্যালেন্স শুধু এইটুকু পরিমাণ হচ্ছে এডিশন হইছে। তাই আমাদের এখানে যে শিডিউলটা আমরা এফএস এ ব্যালেন্স শিটে যেটা ছিলাম, আমাকে এখানে ৪ নাম্বার নোটে ৪ নাম্বার নোটে যদি আমরা আবার একটু যাই, সেখানে আমার এই বছর যতটুকু এডিশন হয়েছে সেটা দেখানো হইছে। এটা যোগ করার পর আমরা মোট যতটুকু অ্যাসেট সেটা আমরা পেলাম। তারপর আমার কি করতে হচ্ছে? accumulated depreciation কারণ depreciation টাকে সেপারেট মানে accumulated depreciation অ্যাকাউন্ট নামে চার্জ করা হয়। সেটারও দেখা যায় একটা ওপেনিং ব্যালেন্স থাকে। আর এর সাথে হচ্ছে চার্জ ডিউরিং দ্যা ইয়ার। এটা কোথা থেকে আসছে? এটাও আমাদের যে শিডিউলটা ছিল, এই শিডিউলটা থেকে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা আসছে। কারণ আমরা এই ১ম পার্টটা হচ্ছে কস্ট। এর পরের পার্টটা হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন। এই কস্ট থেকে যখন আমরা ডেপ্রিসিয়েশন এর পরিমাণটা বাদ দিব, তখন হচ্ছে আমাদের একটা রিটেন ডাউন একটা ভ্যালু হচ্ছে আমাদের এখানে একটা পেয়ে যাচ্ছি। তো রিটেন ডাউন ভ্যালুটা হচ্ছে মূলত হচ্ছে কস্ট থেকে যখন আমরা সবগুলা ডেপ্রিসিয়েশন গুলা যখন আমাদের যেমন অ্যাসেট এর একটা মানে ওপেনিং ব্যালেন্স ছিল, তেমনি হচ্ছে ডেপ্রিসিয়েশন এর একটা ওপেনিং ব্যালেন্স থাকে। তারপরে এটা হচ্ছে এখান থেকে একটা চার্জ করতে হয়। তো আমরা এখানে চার্জ করলাম। তারপর হচ্ছে আমাদের এখানেও দেখা যায় একটা সার্চ করে আমাদের জিনিসটা হচ্ছে পেতে হচ্ছে। পাওয়ার পর আমাদের যে টোটাল ডেপ্রিসিয়েশন এর পরিমাণটাই কিন্তু আমরা নোটে যদি এখানে যাই ৪ নাম্বার নোটে কিন্তু এখানে এই বছরের জন্য কতটুকু সেটা এখান থেকে আসছে। এটা করার পর তখন আমরা এখানে আরেকটা জিনিস পাচ্ছি রিটেন ডাউন ভ্যালু। আমাদের অ্যাসেট এর বর্তমান ভ্যালুটা কত? এটার ডিটেইলস টা আমার কাছে থাকতেছে হচ্ছে
শিডিউল এ তে মানে ওই শিডিউলটাতেই সবগুলো জিনিস ডিটেইল থাকে। তো আমরা যেহেতু কনসোলিডেটেড দেখছিলাম, এটা দেখা যায় H2B কর্পোরেটের একটা পার্সেন্টেজ আছে। আর H2B কনসালটেন্সি তারও একটা অ্যাসেটের একটা ব্যাপার আছে, এখানে ইনক্লুড করা হয় নাই। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা মেজর পার্ট যেখানে মোটামুটি কমপ্লেক্সিটি মানে ফেস করতে হয়। তারপর হচ্ছে ক্যাপিটাল ওয়ার্কিং প্রগ্রেস। এই জিনিসটা এতটাই ব্যাপক যে ইন্ডাস্ট্রি অনুসারে হচ্ছে ভেরি করে। আমাদের ক্যাপিটাল ওয়ার্কিং প্রগ্রেস এর যে ব্যাপার, এখানে ট্যাক্সের কথা যেমন ইমপ্যাক্ট আসে, ভ্যাটের একটা ইমপ্যাক্ট থাকে। তারপরে কোম্পানি অ্যাসেট এডিশন এর একটা ব্যাপার থাকে। আমরা যখন এখানে গেলাম যে ওপেনিং ব্যালেন্সটা হচ্ছে আমরা দেখছিলাম আমার বছরের শুরুতে যেটা আছে এটা আসছে কোথা থেকে? গত বছর থেকে। এই বছর দেখা যায় এই পরিমাণ চার্জ করা হইছে। করার পর আমরা পাইলাম কি? ক্লোজিং ওয়ার্ক ইন প্রগ্রেস। এটা যখন কোন একটা প্রজেক্ট হইতে পারে, যেমন এখানে বলে দিছে দ্য ওয়ার্ক ইন প্রসেস রিপ্রেজেন্ট দ্য অনগোইং কনস্ট্রাকশন কস্ট অফ দ্য ফ্যাক্টরি বিল্ডিং। তো এটা যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই হচ্ছে আমাদের একটা পূর্ণাঙ্গ অ্যাসেট ক্রিয়েট হবে। তো আমরা যখন ট্যাক্স অ্যাকাউন্টটা করি তখন হচ্ছে আমাদের যে জিনিসটা দেখতে হয়, যেমন আমি যদি এখানে গত বছর থেকে যদি এই বছরটা বাদ দেই, তাহলে দেখা যায় একটা বড় একটা পোরশন প্রায় দেখা যায় ৳২,২,২৯,০০,০০০ মতো হচ্ছে আমার কি হইছে? ভ্যালু এডিশন হইছে। এখন আমাদের এটা জাস্ট যদি এইটুকু একটা ফিগার হয়ে থাকে, এটার কিন্তু পুরোটাই আমাদের কোন খাত থেকে খরচ হইছে, ট্যাক্স ভ্যাট কমপ্লায়েন্স হইছে কিনা এই জিনিসটা আমাদের খুবই ভালোভাবে হচ্ছে আমাদের দেখতে হবে। কারণ এটাতে অনেক বেশি আটকে যাওয়ার সম্ভাবনা। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট যদি আমরা এখানে নোটে যাই, কোন খাতে হচ্ছে কোম্পানি ইনভেস্টমেন্ট করছে? যে ফিক্সড ডিপোজিটে এফডিআর আছে কতগুলো? তারপর হচ্ছে এবিসি লিমিটেড মানে তার একটা সিস্টার কনসার্ন কে লোন দিছে। লোন দিলে অনেক সময় কিন্তু অনেক প্রতিষ্ঠান সিস্টার কনসার্ন কে লোন দিলেও ইন্টারেস্ট চার্জ করে। সেক্ষেত্রে এটা একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখায়। তারপর হচ্ছে প্রফিট ফ্রম অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েট থেকেও যে লাভটা আসছে এই সবগুলা মিলে তারা হচ্ছে মোটামুটি এখানে একটা অংশ চলে আসছে। এর বাইরেও H2B কনসালটেন্সি লিমিটেড মানে আরো একটা সাবসিডিয়ারি কোম্পানিতে সেখানে ইনভেস্টমেন্ট করছে। তাহলে এই কোম্পানি দেখা যায় ১৫ কোটির মতো হচ্ছে তার কাছে অ্যাসেট আছে। তো এই পার্টটা হচ্ছে আমাদের মূলত নন কারেন্ট অ্যাসেট যেটাকে আমি ইজিলি কনভার্ট করতে পারব না। আমার একটা সার্টেন পিরিয়ড সময় লাগবে যদি আমরা একে ক্যাশে নিতে চাই। তারপর হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট। কারণ আমরা ডেফিনিশন এ জানি নন কারেন্ট অ্যাসেট এর বেনিফিট সেটা হচ্ছে মোর দ্যান 1 ইয়ার ধরে পাওয়া যায়। আর কারেন্ট হচ্ছে ১ বছরের মধ্যে শেষ হয়ে যায়। তার একটা মেজর পার্ট থাকে হচ্ছে ইনভেন্টরি। তো যখনই হচ্ছে আপনার ইনভেন্টরি মানে নিয়ে আসবেন, এখানে যেহেতু কারেন্ট অ্যাসেট মূলত ইনভেন্টরি কি আসছে? ক্লোজিং ব্যালেন্সটাই আসছে। আমরা যদি এখানে নোটে যাই, যে এখানে আমাকে বলছে ইনভেন্টরি ২ টা পার্ট। একটা র মেটেরিয়ালস আরেকটা হচ্ছে ফিনিশড গুডস। তো এই ২ টা মিলে হচ্ছে আমার ইনভেন্টরিটা আসছে। তো ইনভেন্টরিটা যখন আমরা ক্যালকুলেশন করব, তখন অবশ্যই আমরা দেখাইছিলাম ব্যাটের এমন ক্ষেত্রে আমরা ওয়েটেড এভারেজ কস্টটা ধরতে পারি। মানে আমাদের এখানে হচ্ছে একটা কস্ট ভ্যালুতেই ধরতে হবে। ফিনিশড গুডস এরও কস্ট ভ্যালুতে ধরতে হবে। আর যেটা র মেটেরিয়ালস আছে এটা তো আমাদের অবশ্যই সেটা কি করতে হবে? যত টাকা পারচেজ করছে তার সাথে যে আনুষঙ্গিক খরচগুলো থাকে সেটা অবশ্যই এখানে দেখাইতে হবে। দেখানোর পর হচ্ছে আমরা এখানে মানে ইনভেন্টরি ২ টা অথবা ৩ টা পার্ট থাকতে পারে র মেটেরিয়ালস এর। এটা হচ্ছে আমার একটা কারেন্ট অ্যাসেট কারণ এটা আমি ১ বছরের মধ্যেই এটাকে প্রোডাক্ট বানায়া তারপর এটা সেল করে আমরা টাকাতে রূপান্তর করতে পারব। তারপর হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল এর যে একটা সুবিধা বা অসুবিধা সেটা হচ্ছে আমরা যখন ইনভেন্টরি টার্নওভার অথবা অ্যাকাউন্টস রিসিভেবল যে টার্নওভার রেশিও গুলো দেখি, সেক্ষেত্রে দেখা যায় যত দ্রুত হচ্ছে যখন একটা টার্নওভার হবে, ততই হচ্ছে আমার জন্য ভালো। তো আমরা যার কাছ থেকে টাকা পাবো তাদের হচ্ছে আমাদের একটা লিস্ট ডাউন করতে হবে। এখানে দেখা যায় বিরাট বড় একটা লিস্ট আছে। সবার থেকে আমরা টাকা পাইতাম। এদের একটা অ্যাকাউন্টস রিসিভেবল হিসেবে আমরা সেটাকে হচ্ছে রেখে দিছি। প্রতিষ্ঠান ভেদে কম থাকতে পারে, বেশি থাকতে পারে। যা আছে সবগুলো লিখতে হবে। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন এই যে এখানে একটা ফিগার আমরা দেখলাম গত বছর যা ছিল এই বছরও তা। এই বছরও তা। তো এরকম ব্যাপারটা আসলে আমাদের অবশ্যই এটা চিন্তা করতে হবে। কারণ আমরা যখন অ্যাকাউন্টস প্রিপেয়ার করব এটার কারণগুলো হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে যে আমার কেন ফিগার সেম থাকবে। যেমন এটা একটা ছিল এখানে একটা পরিবর্তন হইছে। এটা পরিবর্তন হইছে। তো যেগুলো দেখা যায় পরিবর্তন হয় না, এটা যখন ২-৩ বছর ক্যারি ফরওয়ার্ড হবে, তখন দেখা যায় এটা নিয়ে একটা ট্যাক্স এ অথবা ভ্যাট এ একটা ইমপ্যাক্ট ক্রিয়েট হইতে পারে। তারা দেখা যায় এটা কি করতে পারে?
মানে তারা এটা আদার্স ইনকাম হিসেবে আবার এড করে দিতে পারে। তো এটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে আদার্স রিসিভেবল। এটাও যদি আমরা নোটে যাই, ডিটেইলস হিসাবে দেখি যে কি জিনিস হইতে পারে। এখানে দেখা যায় আমরা ইন্সুরেন্স ক্লেম রিসিভেবল ফ্রম জনতা ইন্সুরেন্স, ইন্সুরেন্স ক্লেম রিসিভেবল ফ্রম মানে এইটার যখন একটা ফায়ার ইনসিডেন্ট ঘটছে, তখন এটা একটা ক্লেম ক্রিয়েট হইছে। আমরা অনেকটা যখন আমরা জানি যে কন্টিনজেন্ট অ্যাসেট যেমন একটা কথা আছে, আবার বেশ কয়েকটা মামলা মোকদ্দমার ব্যাপার থাকে যে কোম্পানির ফেভারে আসতে পারে কত পার্সেন্ট, না আসতে পারে কত পার্সেন্ট। তবে এটা এখানে আদার রিসিভেবল পার্টে আসার কারণ এটাই যে এটা হচ্ছে কি হবে কনফার্ম হইছে যে এই পরিমাণ ক্লেম এটা হচ্ছে পাইতে পারে। বলবেন কেউ কিছু? তো এই পরিমাণ ক্লেম হয়েছে তার কাছে যখন পাওয়ার একটা ব্যাপার থাকে তখন হচ্ছে আমরা মোটামুটি হ্যাপি হই। তখন হচ্ছে আমরা এটাকে আদার রিসিভ হিসেবে হচ্ছে আমাদের দেখাইতে হবে। রনি ভাই মিউট করেন। আসল ভাই ক্লিয়ার না আপনার কথাগুলো। আরে সাউন্ড আসতেছিল। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আদার রিসিভেবল এর যে আমরা পার্টটা এখানে আনছি ২ টা জিনিস মানে ইন্সুরেন্স ক্লেম। এটা যখন মোটামুটি কনফার্ম হইছে যে আমরা এই টাকাটা পাবো, তখনই কিন্তু আমি আদার রিসিভেবল হিসেবে আনছি। আর যদি মোটামুটি পেন্ডিং মানে সার্ভিস স্টেজ অথবা ইনিশিয়াল স্টেজে থাকতো, তখন দেখা যায় আমরা একটা জাস্ট শুধু ডিসক্লোজার দিতাম যে কোম্পানি এরকম একটা ক্লেম পাইতে পারে, সেটা নাও পাইতে পারে অথবা রিডিউস হইতে পারে। তারপর হচ্ছে এফডি এর ইন্টারেস্ট। তো এফডি এর ইন্টারেস্ট যখন রিসিভেবল থাকে মানে এক্রো হয় যে এই বছরের মধ্যে এটা রিসিভেবল হইছে। কিন্তু আমরা এখানে আরো একটা জিনিস কথা বলছিলাম যে ইন্টারেস্টের ক্ষেত্রে যেটা হচ্ছে একদম পাওয়া গেছে মানে আমরা কোম্পানি রিসিভ করছি, রিয়ালাইজ হইছে, সেটাই কিন্তু আমরা ট্যাক্সের ইমপ্যাক্টটা আসবে। আর যেটা রিয়ালাইজ হয়নি সেটা কিন্তু অ্যাকাউন্ট স্টেটমেন্টে ২ টাই আসবে। এটা রিয়ালাইজ আর একটা হচ্ছে আনরিয়ালাইজ। কিন্তু এক্রো হইছে এরকম সবগুলা জিনিসে কিন্তু অ্যাকাউন্টিং ট্রিটমেন্টে আসবে। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট শেয়ার ইন সিকিউরিটিজ। যদি কোম্পানি আ নি শেয়ার ইন সিকিউরিটিজ এ ইনভেস্টমেন্ট করে তখন যেটা আমার একটা কারেন্ট অ্যাসেট সেটাও দেখাইতে হবে। তারপর আরো একটা মেজর হচ্ছে অ্যাডভান্স ডিপোজিট প্রিপেমেন্ট। এই হেডিং টার মধ্যে অনেক কিছু লুকায়িত থাকে। যে আমি কাকে অ্যাডভান্স দিলাম, কোথাও কোনো ডিপোজিট দিলাম কিনা। যখন আমরা এই হেডিং টা একটু দেখি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলা জায়গায় আমরা এখানে একটা পার্ট অনুসারে ভাগ করা হইছে। যে পার্টের ১ম এ আছে কি অ্যাডভান্স যে কাকে হচ্ছে আমি অ্যাডভান্স দিছি। তো অ্যাডভান্স এর মেজর যে ফ্যাক্ট, অ্যাডভান্স এর একটা পার্ট থাকে হচ্ছে ইনকাম ট্যাক্স। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এর একটা জায়গা থাকে। তো এটা কিভাবে হইতে পারে? যদি আপনার এআইটির পরিমাণ থাকে, তখন হচ্ছে আপনার যখন এআইটি থাকবে, এআইটি যখন এটা আম ইনকাম ট্যাক্স এর ইমপ্যাক্ট টা শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত তো এটা আমার একটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসাবে থাকতেছে। ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট এ টাকা-পয়সা থাকতে পারে। কারণ যারা হচ্ছে নেগেটিভ ব্যালেন্স হয়, সেটার ইমপ্যাক্ট অবশ্যই থাকবে। তাহলে এই ২ টা জিনিস মোটামুটি প্রতিষ্ঠান ভেদে সবারই কম-বেশি থাকে। তারপর সে যদি কোনো মানে একটা বিরাট লিস্ট হইতে পারে। কাকে অ্যাডভান্স দিছে, কিভাবে দিছে, সব ডিটেইলস হচ্ছে আমাদের রাখতে হয়। তারপর ডিপোজিট হিসেবে আমরা এখানে দেখাইছি যে কিছু এলসির জন্য টাকা দেওয়া হইছে। কিন্তু এখানে নিষ্পত্তি হয় না। তারপর যেমন গ্যাসের কোম্পানি, বিভিন্ন কোম্পানিকে কিছু টাকা-পয়সা কিছু না মোটামুটি ভালো অ্যামাউন্ট দেওয়া হইছে। এগুলা ডিপোজিট হিসাবে দিয়ে রাখতে হয়। এটা ফাইনাল সেটেলমেন্ট সাধারণত হয় না, এভাবেই থাকে। তারপর আমরা এটা যাওয়ার পর যদি আমরা দেখি ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তো ক্যাশের ক্ষেত্রে যখন আমরা কথা বলতে যাব তখন হচ্ছে আমাদের কি হয়? আমাদের যখন অডিট রিপোর্টটা মানে এটা ১ম প্রিপেয়ার স্টেজে যায় যেমন পহেলা জুলাই দেখা যায় আমরা এসে মানে অডিটররা থেকে যে সিসি যারা আর্টিকেলশিপ স্টুডেন্টরা তাদেরকে মূলত পাঠায়। তো উনারা এসে যে কাজটা করে ক্যাশের হ্যান্ড এই জিনিসটা উনারা ম্যানুয়ালি ভেরিফাই করে। তো ভেরিফাই করলে কারণ এটা যেহেতু হচ্ছে চেক করার ব্যাপার আছে। যেমন এখানে ঐদিন ১০,০০০ প্রায় ১,৭০,০০০ মানে সামথিং ১০ লাখের মতো টাকা এখানে ছিল ক্যাশ এট হ্যান্ড এ। আর ব্যাংকে গুলো তো আমরা অবশ্যই জানি ব্যাংকেরটা স্টেটমেন্ট দেখে আমরা সেটা ইজিলি ফাইন্ড আউট করতে পারি। তবে আপনাকে অবশ্যই হচ্ছে ক্যাশেরটা মোটামুটি অডিটরদেরকে দিয়ে এটা একটা নিশ্চিত করে নেয়। তো এই হচ্ছে আমার ২ টা পার্টে হচ্ছে আমার অ্যাসেট। একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, আরেকটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট ২ টা মিলিয়ে আমার এখানে
অ্যাসেটের সংখ্যা হইছে। এখন আমার এই অ্যাসেট সমান আমার ২ টা পার্ট অর্থাৎ ইকুইটি আর লায়াবিলিটি মিলে সমান হইতে হবে। তাহলেই দেখা যায় হিসাব সমীকরণ অনুসারে কাজটা করবে। তো নাম্বার 1 হচ্ছে ক্যাপিটাল। তো ক্যাপিটাল অংশ, ক্যাপিটাল এন্ড রিজার্ভ এটা ২ টা পার্ট। যাদের কোম্পানি হচ্ছে বেশ কয়েক বছর ধরে রানিং, তাদের দেখা যায় রিজার্ভ এর একটা অংশ আছে। ওপেনিং যেগুলো থাকে তাদের অনেক সময় নাই। কিন্তু যাদের লং টার্ম কোম্পানি তাদের একটা রিজার্ভ থাকে। অনেকগুলো রিজার্ভ। সেটা আ স্পেশাল রিটার্নিং একটা রিজার্ভ তো থাকেই। তো এখানে যদি আমরা দেখি পেইড আপ ক্যাপিটাল। তো পেইড আপ ক্যাপিটাল এর জন্য আ যেহেতু এটা লিস্টেড কোম্পানি তো সেক্ষেত্রে দেখা যায় অনেক ধরনের শেয়ার আসে। তো শেয়ার ক্যাপিটাল এর ক্ষেত্রে যদি আমরা যাদের মোটামুটি বেসিক আইডিয়া আছে তা আমরা জানি হচ্ছে শেয়ার মার্কেট থেকে যে টাকা পয়সাগুলো নেয় সেটা। তো সেটা অথরাইজড ক্যাপিটাল থাকে, ইস্যু ক্যাপিটাল থাকে, মানে পেইড আপ ক্যাপিটাল অনেকগুলা ক্রাইটেরিয়া মিলে তো এই রিয়াল প্র্যাকটিস এ আমরা ২ টা জিনিসই দেখি। একটা হচ্ছে অথরাইজড ক্যাপিটাল আরেকটা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অথরাইজড ক্যাপিটাল এর পরিমাণটা বলা হচ্ছে সর্বোচ্চ এই পরিমাণ শেয়ার ইস্যু করতে পারবে। কিন্তু পুরোটা ইস্যু না করে কোম্পানি যেটুকু ইস্যু করছে মানে সে ৫ এই পরিমাণ প্রায় ৫০০ কোটির মতো নিতে পারলেও সে মাত্র ৳১৭১ কোটি টাকার মতো নিছে। সেইটা একটা পার্ট। তো পেইড আপ ক্যাপিটাল এর আরো একটা ব্রেকডাউন দিছে যে অনেকভাবে ইস্যু করে নিছে। একবারে নেয় নাই। একেক সময় ইস্যু করে একটা পেইড আপ শেয়ার যেমন বোনাস শেয়ার আছে অনেকগুলো শেয়ারের একটা ক্রাইটেরিয়া অনুসারে দিচ্ছে। তো এটা বলতে গেলে আরো একটা জিনিস জানতে হয় শেয়ার প্রিমিয়াম। শেয়ারটা প্রিমিয়াম হয় কখন? যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিটা শেয়ারের হচ্ছে রিটেন ডাউন ভ্যালু মানে ফেস ভ্যালু হচ্ছে ৳১০। তো আপনারা যারা শেয়ার মার্কেটে আছেন তারা অনেকেই জানেন যে আইপিও তে যখন শেয়ারটা আসে তখন হচ্ছে ১ম এ ৳১০ দিয়ে যখন এটা মানে মার্কেটে ইন করে তখন দেখা যায় হচ্ছে এটা অনেকটা বাড়ে। আবার দেখা যায় অনেক সময় ফেস ভ্যালু ৳১০ কিন্তু আমাদের কিনতে হয় ৳২০ বা ৳৩০ অনুসারে। তো যে অতিরিক্ত যে টাকাটা সেটা হচ্ছে শেয়ার প্রিমিয়াম এটা মূলধনের একটা পার্ট হইলেও এটাকে হচ্ছে আলাদা করে দেখাইতে হয়। তো এখানে দেখা যায় বিভিন্ন বছরে দেখা যায় ৳১০ র শেয়ার অনেক বেশি টাকায়ও বিক্রি করছে। ৳২০ ৳৩০ এরকম প্রিমিয়ামের একটা ব্যাপার ছিল। তো এখানে আমরা শেয়ার প্রিমিয়াম বললাম এই ২ টাই ক্যাপিটালের পার্ট কিন্তু আলাদা করে দেখাইতে হবে। তারপর হচ্ছে ট্যাক্স হলিডে রিজার্ভ। তো ট্যাক্স হলিডে রিজার্ভ এই অংশটা হচ্ছে এটা কখন হয়? ট্যাক্স হলিডে সম্বন্ধে কারো কোনো আইডিয়া আছে? নতুন এটা কোম্পানি যদি ট্যাক্স বেনিফিট পায়। নতুন কোম্পানি ট্যাক্স বেনিফিট পায় এটা ভুল। আরো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। নতুন কোম্পানি হলেই আইটি ট্যাক্স বেনিফিট সেক্টরেও পাবে। অনেক সময় আইটি সেক্টর বা বিভিন্ন ধরনের সুযোগ দেওয়া হয় হ্যালো যেমন ধরেন আমাদের মির সাহেব নতুন ইয়া খুলছে ওখানে দিতে পারে ট্যাক্স হলিডে অর্থাৎ নতুন করে একটা ইকোনমিক জোনকে ইউটিলাইজ করার জন্য জিনিসটা হয় আর কি ট্যাক্স হলিডে দেওয়া হয় এটা অর্থাৎ এখানে হচ্ছে মূলত নির্দিষ্ট একটা বছরের জন্য যেহেতু ৫-৬ বছরের জন্য ট্যাক্স ইয়া রিডিউস করা অথবা ইয়া করা হয় একেবারে সেটা হচ্ছে অনুন্নত যে জায়গা মানে যেখানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এখনো হয় নাই, এরকম এরিয়া মানে করে দেওয়া তার হয় মানে ওইরকম হচ্ছে আর এটা কি এরিয়া ভেদে আবার সেক্টর ভেদে ভিন্ন হয়। আইটি তেও কিছু দিচ্ছে সেটা কিন্তু সারা বছর দিয়ে যায় না। মানে বেশ কয়েক বছর স্পেশালি ৫-৬ বছরের মধ্যেই শেষ হয়ে যায়। তো ওইটার হচ্ছে একটা মানে রিজার্ভ, ট্যাক্স হলিডে রিজার্ভ মানে ট্যাক্সটা যেহেতু ওখানে পেইড করে নাই, সেই ট্যাক্সের একটা অ্যামাউন্ট এখানে রিজার্ভ হয়ে চলে আসে। এটা অবশ্য কোম্পানির একটা ফান্ড জাস্ট হচ্ছে ফান্ড হিসাবে রাখা। ভবিষ্যতে কখনো এটাকে ইউটিলাইজ করতে পারবে। তারপর হচ্ছে রিভ্যালুয়েশন রিজার্ভ। এটা একটা কমন ফ্যাক্টর কারণ আইএফআরএস অনুসারে করতে গেল যে এসেট এর ভ্যালুটা একটা সার্টেন টাইম পর হচ্ছে এটাকে ভাইয়া রিভ্যালুয়েশন করতে হয়। ট্যাক্স হলিডে টাকাটা কি সরকার থেকে পায় নাকি সে তার অ্যাকাউন্টস থেকে প্রভিশন রাখে দেয় এটা? প্রভিশন রাখে, সরকার দেয় না। প্রভিশন রাখে। এর কি কোনো পার্সেন্টেজ আছে বা নির্দিষ্ট কোনো প্রসিডিউর আছে? আপনি ধরেন এটা প্রসিডিউর বলতে এরকম, আপনি যদি ৫ বছরের মধ্যে ট্যাক্স হলিডে পান, তা আপনার ধরুন ৳১০ ট্যাক্স আসছে। কিন্তু আপনি আসলে ওই বছরের ট্যাক্স আপনি ৯০% পর্যন্ত ধরেন ছাড়। তাহলে ৳১০ র ৳১ ট্যাক্স দিছেন আর ৳৯ য় থেকে যাচ্ছে। তো এরকম করে ৫ বছর যদি আপনি পান, ৫ বছর কিন্তু বিভিন্ন রেটে হয়। ১ম বছর ধরেন ৯০% ছাড়, ২য় বছর হচ্ছে ৮০% ছাড়। এরকম করে একটা পার্সেন্টেজ থাকে। তো তখন ওখান থেকে একটা রিজার্ভ মানে ইউটিলাইজ করে রাখে আরকি।
তাহলে যদি তার মানে ট্যাক্স হিসাব করতে হবে, প্রতি বছর করতে হবে আর কি 5 বছর। হ্যাঁ, এটা আপনার উপর। আপনি যদি মনে করেন যে এইটা করছিল কেন? কারণ কোম্পানি তখন ওই বছরগুলোতে প্রফিটের পরিমাণ অনেক বেশি ছিল। তো সেই হিসাবে যেহেতু প্রফিটের পরিমাণ বেশি, তারা যদি এরকম একটা প্রভিশন রাখে, তখন দেখা যায় প্রভিশন মানে এটা ফিউচারের জন্য একটা বেনিফিট থাকে। আল্টিমেটলি এগুলো একটা ফান্ড। ফান্ড গুলো আসলে রাখেই বিভিন্ন পারপাসে। যদিও ইন প্র্যাকটিস এ ফান্ডের নামই থাকে, টাকা-পয়সা খুঁজে পাওয়া যায় না। রাসেল ভাই, হ্যাঁ, ভাই একটু যে প্রেফারেন্স শেয়ারটা একটু বুঝাবেন, প্রেফারেন্স শেয়ারটা এখানে কিভাবে হয়? প্রেফারেন্স শেয়ার হচ্ছে অনেকটা মানে ডেটের মতো মানে আ ঋণের মতোই। এটাতে একটা স্পেসিফিক করে হচ্ছে পার্সেন্টেজ উল্লেখ করে থাকে রিটার্ন এ। যেমন জিপিএস ইস্পাত মানে গত বছর মনে হয় মানে ওরা একটা চেষ্টা করছিল একটা প্রেফার শেয়ারে যাইতে। এই হিসেবে শেয়ারের মার্কেটে দামও বাড়ছিল। আমরা নিজেরাও প্রিপেয়ার ছিলাম যে একটা প্রেফার শেয়ার পাবো। একটা ভালো একটা হবে। আল্টিমেট পরে অনুমোদন পাই নাই। তো এটা মূলত কোম্পানি অনেকটা লোন টাইপের। তো লোন আর এটার মধ্যে মূলত পার্থক্য হচ্ছে লোনকে ইজিলি মানে কনভার্ট করে না প্রতিষ্ঠান। মানে আ লোন থেকে যে ইকুইটি তে কনভার্ট হয় না। তো প্রেফার শেয়ারটাকে আবার কিন্তু ইকুইটি কনভার্সন করার চান্স বেশি থাকে। কিন্তু তাদেরকে হচ্ছে কোম্পানি লাভ করুক বা না করুক একটা পার্সেন্টেজ কিন্তু তাকে দিতেই হচ্ছে। সেটা 10% অথবা 5%। তো ধরেন আপনি যদি 5% এর একটা ক্যাপিটাল পান, যেটা ব্যাংকে 15% কস্ট হবে। তো সেই হিসেবে অবশ্যই আপনার জন্য বেনিফিট। তো মূলত প্রেফারটা এটাই বলছে। আবার এখানে আরো কিছু ফ্যাক্টর থাকে। যদি কোম্পানি দেউলিয়া হয় তাহলে দেখা যায় ইকুইটি শেয়ার হোল্ডার এর আগে তাদের টাকা ফেরত পাবে। মানে ইকুইটি শেয়ার হচ্ছে একদম শেষে যদি কিছু থাকে পাবে, না হয় নাই। এইটা মূলত এরকমই ২-৪ টা ক্রাইটেরিয়া আছে। স্পেশালি এটাকে কোয়াসি ক্যাপিটাল বললে ভুল হবে না। কারণ অনেকটা হচ্ছে ক্যাপিটালের মতো কিন্তু আবার পুরোপুরি ক্যাপিটালও না, পুরোপুরি লোনও না। আচ্ছা ভাইয়া, ট্যাক্স হলিডে পাইলে কি ওই কোম্পানির টিডিএস ও কাটা লাগবে না, তাই না? সব কাটা লাগবে। টিডিএস, বিডিএস এরকম জায়গা ওখানে হাত না দিয়ে আপনার কোনো উপায় নাই। আপনারে এক্সাম্পশন দিল। ৫ শিডিউল অনুসারে ব্যাটের এক্সাম্পশন হাবিস যাবে। কিন্তু টিডিএস, বিডিএস থেকে কিন্তু এক্সাম্পশন নাই। না, আমি মনে করেন ওই কোম্পানিটা ট্যাক্স হলিডে পাই, এখন আমার কাছ থেকে মনে করেন একটা পণ্য কিনলো, তা হুম, আমি কি তার টিডিএস করব? কেন করবেন না? আচ্ছা, তাহলে তো তার আসলে এই ট্যাক্সটা সমন্বয় করবে কিভাবে সে? সে এটা সমন্বয় করবে কেন? টিডিএস তো ও করবে না। মানে ওর যদি ফান্ড থাকে পরবর্তীতে এটা ক্যারি ফরওয়ার্ড করবে। এখন তো আবার অ্যাডজাস্ট করার সুযোগ দিছে। আচ্ছা আচ্ছা, তার কারণ মানে আইন সে তো যদি, হচ্ছে হ্যাঁ, ডে কারণ বাই তার তো ডে হচ্ছে। প্রফিটের উপরে তো সে ট্যাক্স দিচ্ছে না। রাইট। আচ্ছা রাসেল ভাই, ট্যাক্স হলিডের যে রিজার্ভের যে টাকাটা, হ্যাঁ, আচ্ছা এখানে ওই যে অ্যাকাউন্টিং ইকুয়েশন যেটা অ্যাসেট ইকুয়াল লাইবিলিটি প্লাস অনার ইকুইটি, হ্যাঁ, তো এখন এটা তো আপনার ইয়ার পার্ট, যেটা আপনার লাইবিলিটির পার্ট, ইকুইটির পার্ট, যখন আপনার অ্যাসেটের দিকে যায় তাহলে জার্নালটা বা এটা কিভাবে হবে জিনিসটা একটু আমি একটু মানে একটু ভাই বুঝাবেন একটু প্লিজ। আপনি একটু চিন্তা করেন এটার ইমপ্যাক্টটা কি পড়তেছে। আপনার যখন ট্যাক্স হচ্ছিল, তো যখন আপনার একটা ট্যাক্স এক্সপেন্স চলে আসছে, তখন আপনি কি করতেন? আমরা সাধারণভাবে কি করি? টেক্সের যেমন একটা এআইটিরই ধরেন যে উনি একটা জিয়ারো ভাই যে কথাটা বলল, ওই কোম্পানি যদি আ মানে তারা যদি হচ্ছে প্রফিটের উপর কোন ট্যাক্স দিতে হচ্ছে না বা একটা সার্টেন পার্সেন্টেজ রিডিউস হচ্ছে। তো এখন ধরেন টিডিএস টা কাটলো। কাটলে তার একটা এআইটি ক্রিয়েট হইছে। তো এআইটি টা যেহেতু ক্রিয়েট হইছে এটা অলরেডি তার একটা অ্যাডজাস্ট করা মানে এক্সপেন্সিভ ট্যাক্সই বলা যায়। এটা অ্যাডজাস্ট করার কথা। কিন্তু এখন দেখা যায় এটা সে অ্যাডজাস্ট করতে পারতেছে না। তো এটাকে সে রিভার্স করে ফেলতে পারে। মানে সে রিজার্ভ এর মধ্যে নিয়ে যেতে পারে। ওইটাকে এক্সপেন্স হিসেবে না রেখে। তো এরকম করে হচ্ছে মূলত রিজার্ভ গুলো ক্রিয়েট হয়। ট্যাক্স হলিডে রিজার্ভটা হচ্ছে ট্যাক্সের যে পোরশনটা ওখানে ছিল সেটা তারা দেখা যায় ১ম এ একটা প্রভিশন করছে যেটা এক্সপেন্স এরকম হওয়ার কথা। সেই প্রভিশনটাকে যেহেতু প্রভিশন করলে প্রতিটা তো লায়াবিলিটি ক্রিয়েট হয়। তো এটা আবার একটা ট্যাক্স হলিডে রিজার্ভ লায়াবিলিটির মধ্যে রেখে দিছে। তো জাস্ট হচ্ছে এক্সপেন্স দেখায়া তারপর হচ্ছে আবার লায়াবিলিটিস এ রাখা। আল্টিমেট ইমপ্যাক্ট হচ্ছে প্রফিটটাকে কমাইছে। আচ্ছা বুঝতে পারছি ভাই। আচ্ছা ভাই, আরেকটা জিনিস হলো অথরাইজ যে ক্যাপিটালটা আছে, সাপোজ লেটস সে একটা কোম্পানি অথরাইজ ক্যাপিটাল ৫ কোটি টাকা, হ্যাঁ, সে আপনার পেইড আপ ক্যাপিটাল ৪ কোটি করলো এবং একটা সার্টেন টাইম পরে
সে এখন চিন্তা করলো আমার অথরাইজ ইয়াটা আমি আরো বাড়াবো, পেইড আপটা আরো করবো। এটা কি পসিবল তো ভাইয়া লিমিটেড কোম্পানির ক্ষেত্রে, তাই না? এটা অবশ্যই তো করা অবশ্যই যাবে RTC-র মাধ্যমে, এটা right? হচ্ছে, হ্যাঁ, বোর্ড অফ ডিরেক্টরের অনুমোদনের সাপেক্ষে আহ, যে কোনো পরিমাণ ক্যাপিটাল বাড়াইতে পারবে, কোনো কিছু না। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা রিভ্যালুয়েশন রিজার্ভটা কিভাবে আসছিল এটা আমরা একটু দেখি। সেখানে যদি আমরা যাই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যাসেট গুলো থাকে, স্পেশালি হচ্ছে জমি জমা যেগুলো থাকে, রেন্ট। তো রেন্টের দেখা যায় একটা বড় একটা অংশ হচ্ছে রিভ্যালুয়েশন রিজার্ভ হয়। যেমন আমরা এখানে যদি এই অংশটাতে দেখি, আমাদের একটা রিভ্যালুয়েশন হইছে। তো রিভ্যালুয়েশন হইলে দেখা যায় হচ্ছে কিসের হইছে? এই স্পেস গুলাকে যেগুলা মনে করছে যে এটা বাড়ানো দরকার, সেগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে বাড়াইছে। তবে আপনাদের খেয়াল রাখতে হবে, রিভ্যালুয়েশন রিজার্ভ যখন ফাইনাল হয়, এটাকে আবার অ্যাসেট ক্রিয়েট হয়, এটাকে সেপারেটলি আবার ডেপ্রিসিয়েশনও চার্জ হয়। দেন রিভ্যালুয়েশন হওয়ার পর এটা কি হলো, কস্ট ভ্যালুও ধরছে, আবার ডেপ্রিসিয়েশন চার্জ করে মানে এটা বাড়ায় দিচ্ছে। এখন কথা হচ্ছে, তাহলে আমরা এটা কেন করতে যাব? এটা করার মানে হচ্ছে যে আমার অ্যাসেটের দাম বাড়া মানে কি? আমার বিজনেসের ভ্যালুটা বাড়া। তো বিজনেসের ভ্যালুটা বাড়ার জন্য হচ্ছে আমাদের অ্যাসেট গুলোকে রিভ্যালু করতে হয়। তার জন্য একটা সার্টেন পিরিয়ড পর আমরা দেখতে হয় যে অ্যাসেটের অবস্থা কি। যেমন আ ল্যান্ড এর মতো যে অ্যাসেট গুলো আছে, এটাকে আমাদের বাড়াইতে হয়। আবার বিল্ডিং এ অনেক সময় কনস্ট্রাকশন খারাপ অবস্থা হলে এটাকে কমাইতে হয়। কমায় জাস্ট আমরা একটা অ্যাসেটের একটা রিয়াল সিনারিওটা দেখার জন্যই হচ্ছে মূলত এটা করা হচ্ছে। তারপর হচ্ছে এফস এ এইটাতে আমরা দেখি এটা কি রিজার্ভ এর কথা আছে। এটা হচ্ছে আরেকটা যে আমরা যখন এখানে আ শেয়ার এন্ড সিকিউরিটিজ এর ক্ষেত্রে। তো এখানে দেখা যায় আমার কি হয়ে গেছে? যেহেতু আমার মার্কেট ভ্যালু তে লসে আছি, এখানেও একটা রিজার্ভ ক্রিয়েট করে রাখছে। কারণ আমার দেখা যায় যে কস্ট ভ্যালু শেয়ার মার্কেটে এত টাকা ছিল। কিন্তু মার্কেট ভ্যালু প্রায় 50% ডাউন। তো 50% ডাউন, এটাতে আবার দেখা যায় যেহেতু আমার লসের পরিমাণটা বেশি, এটার উপর আমি একটা ট্যাক্স ক্রেডিট পাবো। ট্যাক্স ক্রেডিট পাবো কেন? এই কারণ হচ্ছে একটা ডেফার ট্যাক্স ক্রিয়েট করে রাখা। কারণ ডেফার ট্যাক্স ক্রিয়েট করে রাখাতে যে সুবিধা, যে আমার এই অ্যাসেটটা যদি আমার এখানে লাভ হইতো, তাহলে আমি একটা ডেফার ট্যাক্স তখন একটা লায়াবিলিটিস হইতো। যেহেতু আমার লসে আছে, এটা একটা আ মানে অ্যাসেট ক্রিয়েট হইছে। তো অ্যাসেট ক্রিয়েট হওয়ার পর এটার ইমপ্যাক্টটা কিন্তু এখানে পড়ছে। তারপর হচ্ছে রিটেন আর্নিং। রিটেন আর্নিং তো প্রতিষ্ঠানে থাকতে হবে। কারণ রিটেন আর্নিং যদি না থাকে, তাহলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে কি? এই যে এখানে কোম্পানিটা কিন্তু লস করছিল। লস করার পরও সে 1% ডিভিডেন্ড দিছে। তো ডিভিডেন্ডটা সে কিভাবে দিতে পারছিল? সেটা দেখেন এখানে ইমপ্যাক্টটা পড়ছে রিটেন আর্নিং থেকে। তো এখানে আমরা কিন্তু লাভ বানাইছি। যদিও রিয়াল সিনারিওটা লাভ ছিল না। তা আমরা এখানে ওপেনিং প্লাস এই বছর যতটুকু প্রফিট, তারপর হচ্ছে ট্রান্সফার ফ্রম রিভ্যালুয়েশন রিজার্ভ। তো রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে ট্রান্সফার করার কারণে মানে আমরা একটা ট্যাক্স এর ক্ষেত্রে খুবই বিপদে পড়ছিলাম, যে ডিসিডি কে কোনোভাবেই বুঝাইতে পারতেছিলাম না এর ইমপ্যাক্টটা। যে আমরা এখানে রিটেন আর্নিংটা বাড়াইছি, কিভাবে বাড়াইছি? রিভ্যালুয়েশন ওখান থেকে অর্থাৎ অ্যাসেট থেকে আমরা এটা একটা রিটেন আর্নিং পোরশনটা বাড়াইছি। সেটা থেকে আমরা একটা কি ডিভিডেন্ডও দিছি। তো ডিভিডেন্ড দিলে তো অবশ্যই কমবে। তারপর হচ্ছে এটা রিটার্নিং এর একটা ক্লোজিং ব্যালেন্স থাকতেছে। তো এরকম আচ্ছা কমপ্লেক্স ভাইয়া, কিছু। হুম। যে রেভলিউশন যখন করছেন মানে ওইটাই ট্যাক্স অথরিটি কি বলতে যাচ্ছে যে এই যে রেভলিউশন যেটুকু হয়েছে ওইটুকুর উপর ট্যাক্স দেওয়া লাগবে এরকম কিছু? হ্যাঁ, হ্যাঁ। তখন কিন্তু আপনার এটা নিয়ে একটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট এর একটা সেকশন ছিল স্পেশালি। ওই সেকশনটা রিমুভ করছে গতবার। তো ওরা তখন এই সেকশনটা এরকম একটা ইঙ্গিত দিছিল। পুরোপুরি বলে নাই। ওই মোটামুটি ওরা রেফারেন্স ওরকম দিতে পারে নাই। কিন্তু এটা কনফিউজিং ছিল। তো দেখা যায় ওরা বলতেছে এই ট্রান্সফার যে রিভ্যালুয়েশন ধরেন এই টাকাটা করছি, এটার উপর আমি ট্যাক্স দিতে হবে। মানে আমি কেন টিডিএস কাটি নাই। তো এটা একটা টিডিএস এর ব্যাপার ছিল। যেহেতু টিডিএস কাটা হয় না ওরা বলতেছে, তাহলে ওরা কি করলো এটাকে মানে ডিসঅ্যালাউ করে এটার উপর নরমাল রেট অ্যাপ্রোচ করলো। তো আল্টিমেট দেখা যায় আইএফআরএস অনুসারে বলি অথবা ট্যাক্স এর একটা আমাদের আরেকটা মোটামুটি ফেভার ছিল। অনেক ডেসক্রিপশন দিয়েও মোটামুটি আসলে কনভিন্সিং করাইতে হচ্ছে। কিন্তু তারা শেষ পর্যন্ত ডিসিডি বলল না, এটা নিয়ে আপিল করেন। আর তার উপরের লেভেলে যারা আছে তারা এটাকে সলিউশন দিবে। এরকম একটা জায়গা থাকে। তাই হুট করে একটা ট্রান্সফার, একেকটা হেড এর যে ইমপ্যাক্ট কত রকমের হয়,
আপনারা যখন রিয়েলি কাজ করলেন, যেহেতু কাজ করেন অবশ্যই জানেন। নানান ধরনের এটা নিয়ে অনেক ভোগাইতে হইছে। আচ্ছা ভাই, একটা একটু মাঝখানে একটা প্রশ্ন করি। এটা হচ্ছে ট্যাক্সের, পার্সোনাল ট্যাক্স বা এই ধরনের ফাইল গুলাতে অডিট করলে কত বছর ব্যাক পর্যন্ত অডিট করতে পারে? 5 বছর না তারও বেশি? এটা আসলে ট্যাক্সের ক্ষেত্রে বলে দেয় নাই যে কয় বছর পর্যন্ত করতে পারবে না। ব্যাটে আচ্ছা। যদিও আমরা ৫ বছর আর হচ্ছে গিয়ে ওই কি বলে এটা? যারা হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড তাদের ৩ বছরের কথা বলতেছে। কিন্তু রিয়াল সিনারিওটা এরকম হয় না। আপনি হয়তো কিছুদিন আগে একটা নোটিশ ভাইরাল হইছিল। ২২ জি। না ২৩ বছর আগে হ্যাঁ, ট্যাক্স সুইচ টাকা পাইবে। আমার সেইটার কাছে, জন্য আমাদের অফিসের অনেক স্টাফের কাছে আসে 10 বছর আগের বস, এখন ওর চিঠি আসে 2014 সালের, তার নাকি 1,000 টাকা 1,200 টাকা ট্যাক্স কম দিছে, এটা নিয়ে চিঠি আসে। আমার কোথাটা হচ্ছে হ্যাঁ, 10 বছর পরে কেন চিঠিটা আসলো? এটা কি কোনো এটা টাইম পিরিয়ড ওইটা মনে নাই? হয় ২৩ বছর না ২৫ বছর ধরে আসছিল। মানে ১৯০০ কত সালে ছিল এটা দেখাইছে। তার কাছ থেকে কিছু টাকা পাবে সেটা আসছিল। এটা আসলে আসার বেশ কয়েকটা কারণ থাকে। অনেক সময় দেখা যায় ওই অ্যাড্রেসটা ঠিক থাকে না। তো দেখা যায় আপনাকে যখন চিঠি দিছে আপনার হাতে আসলে চিঠিটা আসে নাই। যেহেতু ১,০০০ তাহলে দশ ২,০০০ টাকার বছর ব্যাপার। 20 বছর। এখন দেখা যায় ওরা যখন মানে এটাকে কারণ ট্যাক্স অফিস, ভ্যাট অফিসে হচ্ছে সবচেয়ে বেশি চেঞ্জ হয়। মানে ট্রান্সফারের ব্যবস্থা ওখানে আছে। তো ট্রান্সফারটার কারণে একেকজন যদি এসে মনে করেন আপনার মতো একজন ভালো আসলো, বলল আমি সবগুলা ফাইল একটু চেক ব্যাক করি। তো চেক করে দেখলো যে বেচারা একজন এরকম আছে। তো তখন তার কাছে একটা নোটিশ ধরায় দিল যেহেতু টাইম ফ্রেম নাই। কারণ ট্যাক্সের অ্যাক্টে বলে নাই যে কত বছর পর্যন্ত ওরা সংরক্ষণ করতে হবে বা কত বছর পিছনে যাইতে হবে। মানে লায়াবিলিটি থাকলে আপনাকে পরিশোধ করতে হবে। এটা হচ্ছে একটা ব্যাপার থাকতেছে। আচ্ছা। আরেকটা বিষয় বস, যেটা হচ্ছে গিয়ে মনে করেন আমার দুইটা অর্থ বছর অডিট হইলো। একটা হচ্ছে গিয়ে 91 এর ভ্যাটের অ্যাক্টে পড়ছে, আর একটা 2012 পড়ছে। এখন 91 এর অ্যাক্টে যদি আমাকে সে কোনো কিছু দাবি করে, এটা কি বৈধ হবে কিনা? না, যখনই আইনটা চেঞ্জ হয়ে গেছে তখন হচ্ছে ওর সাথে যেটা মানে বর্তমান আইনের সাথে যতটুকু মিলে এটা অবশ্যই হ্যাঁ। বর্তমান আইনের সাথে করতে হবে। আর যেটা আচ্ছা। একদম মিলে না, যেমন ধরুন কিছু আইনের ক্ষেত্রে ধরেন বাড়ি ভাড়ার কথাই বলি। গত বছরের ট্যাক্স রেট ছিল কত? 5%। এখন আইসা সেটা 5%। হচ্ছে গিয়ে 10%। 10%। এখন আপনার যদি গত বছরের একটা কেস থাকে, এই কেসে যদি আপনার এখন আইসা যদি বলে 10% এ দিতে হবে। কারণ রেট আচ্ছা। যখন থেকে ধার্য হয় তখন থেকে কার্যকর হয়ে যায়। তাহলে একটা ইমপ্যাক্ট পড়তেছে। তো ঐরকম আচ্ছা। করে কোন সেকশনগতভাবে যদি ঝামেলা হয়, যে আগের একটার বর্তমানে একটার মধ্যে দেখা যায় ট্যাক্স অফিসও চিন্তা করবে তো হাইয়েস্ট 1 বেশি কোনটাতে পড়তেছে। কারণ দেখবেন এখনো ট্যাক্স এর নোটিশ দিলে ১৯৮৪ সালের রেফারেন্স দিয়ে দেয়। অথচ ইনকাম ট্যাক্স অ্যাক্ট ২০২৪ কখন এইটা মোটামুটি কত ২-৩ বছর হয়ে গেছে আইন যেটা পাস হইছে। কিন্তু ওরা ওই জিনিসটা রাখে। কারণ ওইটা থেকে ইভেন ট্যাক্সের ভ্যাটের অনেক প্র্যাকটিশনার আছে আগের। তারা ৯১ আইনি বুঝে ওখানে আবদ্ধ আছে। বর্তমান আইন সম্পর্কে তারা হচ্ছে শিখতে চায় না। তবে এটা অবশ্যই মানে আপনার যে যদি এই আইনের সাথে মিলে, কারণ বলাই তো হইছে। আইনে গিয়ে দেখবেন শেষের দিকে বলা হইছে রহিতকরণ। মানে আগের আইনকে কিন্তু ২০১৯ সালে আর ৯১ সালে আইনকে কিন্তু ২০১২ সালে আইন দিয়ে বাদ করে দিছে। আপনি যেহেতু ব্যাট অ্যাক্ট এর প্রায় ১২৯ টা ৩৯ টা মনে হয় অ্যাক্ট আছে। তো সেটা শেষের দিকে গিয়ে দেখবেন এরকম আছে। ঠিক আছে বস। আচ্ছা তারপর হচ্ছে ডেফার্ড ট্যাক্স। আমি বলছি ডেফার্ড ট্যাক্স নিয়ে ইনশাআল্লাহ কালকে সেপারেট একটা ক্লাস হবে। ডেফার্ড ট্যাক্স আর হচ্ছে লিজ লায়াবিলিটি। তো এটা নিয়ে কিছু বলব না। ডেফার্ড ট্যাক্স এটা একটা লায়াবিলিটিস। এটা হচ্ছে আমাদের এখানে লায়াবিলিটিস হিসেবে আছে। আর এর যেহেতু নন কারেন্ট ডেফার্ড ট্যাক্স এর ২ টা পার্ট থাকে। একটা হচ্ছে কারেন্ট আর একটা হচ্ছে নন কারেন্ট। তো যেটা দেখা যায় ডেফার্ড ট্যাক্সটা পরবর্তীতে পেয়েবল মানে এখানে ইমপ্যাক্ট নাই। এটা দেখা যায় নন কারেন্টই থাকতেছে। আর লং টার্ম লোন, যেহেতু লং টার্ম লোন বলে দিছি, এই সবগুলো হচ্ছে কি হবে? নন কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যেই পড়বে। তারপর যদি আমরা যাই কারেন্ট লায়াবিলিটিস, এটার মধ্যে শর্ট টার্ম বোরোইং থাকবে, প্রভিশন মানে অ্যাকাউন্টস পেয়েবল থেকে শুরু করে বিভিন্ন প্রভিশন যেটা যে শর্ট টার্ম এর মধ্যে শেষ হবে সবই আসবে। যেমন এখানে যদি আমরা আ এই নোটটাতে যদি আমরা যাই, গিয়ে দেখি কি, কি আছে। তো এখানে দেখাইছে অনেক ধরনের লায়াবিলিটিস। আমরা অনেকের কাছে অ্যাকাউন্ট রিসিভ মানে আমরা টাকা পাইতাম, তাহলে আমাদের কাছ থেকে অনেকে পাবে এটাই স্বাভাবিক। তো এটা গেল। এটা যাওয়ার পর হচ্ছে লায়াবিলিটিস ফর আদার্স ফিন্যান্স আছে। আবার দেখেন একটা মানে ঝামেলা হয় আপনারা অনেকে দেখবেন কারেন্ট পোরশন অফ লং টার্ম লোন। তো আমরা যখন অ্যাকাউন্টস প্রিপেয়ার করি অনেকে কাজটা করি যে
লোন যেহেতু লং টার্ম লোন, এটার ইমপ্যাক্টটা ৪ বছর ৫ বছর পরে গিয়ে পড়বে বা ১০ বছর পরে গিয়ে পড়বে। তো আমরা একটা প্রভিশন করে রাখি কারেন্ট পিরিয়ডের জন্য। এই প্রভিশনটা হচ্ছে এই অংশতে আসবে। তখন কি হয়? আমরা যখন ট্যাক্সের জন্য ডকুমেন্ট প্রিপারেশন করব, তখন আমাদের লং টার্ম লোনটাকে তখন আমরা টোটাল লং টার্ম লোনকে ২ টা পার্টে ভাগ করব। একটা হচ্ছে কারেন্ট পোরশন এ যেটা দেখানো হইছে, আর যেটা হচ্ছে কারেন্ট পোরশন এ দেখানো হয়নি। তারপর দেখেন এখানে একটা ব্যাপার আছে, আনক্লেইম। কারেন্ট পোর্শনটা মানে আমি নেক্সট 1 ইয়ারে এই টাকাটা দিব, তাই তো? রাইট। এটা ১ বছরে আপনি দিবেন, এটা এখনো দেন নাই। সেটা মানে অনেকে পরিশোধ করে, যা দেখা যায় কারেন্ট একটা রাখে। মূলত ইমপ্যাক্ট সেম, জাস্ট শুধু আলাদা করে। যেমন এখানে আমি দেখতেই পাচ্ছি যে আমার এই পরিমাণ একটা টাকা, এটা কি সুবিধা হয়? কারণ অনেক প্রতিষ্ঠান, ভালো, ভালো প্রতিষ্ঠান বাজেটিং করে খুবই গুরুত্ব দিয়ে। কারণ বাজেটিংটা যখন করে তখন আপনার এই বছরের জন্য, কারণ বছরের শুরুতে যেহেতু প্ল্যানিংটা চলে আসে যে আমি আসলে কি করতে চাচ্ছি? কোথায় থেকে ফিন্যান্স করব? মানে আমার এটা দেখতে খুব ভালো লাগে যে বছরের শুরুতেই প্ল্যানিং হয়ে গেছে। যে আমার ফিন্যান্স এভেইলেবিলিটি সর্বোচ্চ আমি এত যেতে পারবো, সর্বনিম্ন এত যেতে পারবো। এই সিনারিতে আমি এটাতে যাবো, এটা মানে একটা বাজেটিং এর একটা ধারণা চলে আসে। তো যখন হচ্ছে আমরা একটা কারেন্ট পোরশন আর হচ্ছে নন কারেন্ট পোরশন এ ভাগ করব, তখন আমি দেখব যে এই পোরশনটা আমার এই বছরে পে করতে হবে। তাহলে আমাকে চিন্তা করবে হোয়াট ইস দ্য সোর্স অফ ফান্ড টু পে দিস লায়াবিলিটিস। তো তখন আমার কি করতে হবে? বিজনেসের প্রফিট বাড়াইতে হবে, নাকি আদার্স কোনো সোর্স থেকে এটা নিতে হবে? কারণ এটা তো আমার পে করতে হবে। এইজন্য হচ্ছে অনেকে এটাকে সেপারেট করে রাখে। এটা একটা ভালো দিক। তারপর হচ্ছে আনক্লেইম ডিভিডেন্ড। যেহেতু পাবলিক লিমিটের প্রতিটা অ্যাকাউন্টসে আপনারা দেখবেন এরকম একটা হেডিং থাকে যে আনক্লেইম ডিভিডেন্ড এর পরিমাণটা। তো আনক্লেইম ডিভিডেন্ড এর পরিমাণটা মানে কি? বিভিন্ন কারণে শেয়ার হোল্ডারের কাছে হচ্ছে এই টাকাটা পৌঁছাইতে পারেনি। কারণ যখন শেয়ার হোল্ডারের মানে পাবলিক লিমিটেড কোম্পানি, তারা হচ্ছে ডিভিডেন্ডের জন্য যে পরিমাণ টাকা এলাও করে, সেটা যদি ডিসবার্স হয়ে যায়, হয়ে গেলেও যদি কোনো কারণে থাকে, এখন বর্তমানে থাকার সম্ভাবনা নাই। আগে যেহেতু আ টাকাগুলো হচ্ছে BF10 এ দেওয়া হইতো না। মানে এখন যদি BF10 এ দেয়, সেই হিসেবে মানে অ্যাকাউন্টস এ চলে যাওয়ার সম্ভাবনাই হচ্ছে ৯৯%। তারপর হচ্ছে আনআর্নড রেভিনিউ, এটা আমরা একটু দেখব। আনআর্নড রেভিনিউ এর মধ্যে কি আছে? তো আনআর্নড রেভিনিউ হচ্ছে কারো কাছ থেকে টাকা আমরা অ্যাডভান্স নিলাম, এখনো টাকাটা হচ্ছে আমরা এখনো সার্ভিসটা তাকে দেই নাই। তাহলে এটা আমার আনআর্নড রয়ে গেছে। যখন হচ্ছে আমি সার্ভিসটা দিব, তখন হচ্ছে এটা আমার আর্ন হয়ে যাবে। তারপরে এখানে আছে লায়াবিলিটিস ফর ইনকাম ট্যাক্স। এটাতে আমরা একটু ঘুরে আসি, যেহেতু আমাদের ট্যাক্সের একটা পার্ট। তো এখানে আমরা লায়াবিলিটিসটা ক্রিয়েট করে রাখবো। তো যখনই আমরা বলছি আগের ক্লাসগুলোতেও, আমার কোম্পানি এই বছর যে পরিমাণ ট্যাক্স দিবে, সেটা অবশ্যই আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টে প্রভিশন করে রাখবো। যদি প্রভিশন করে না রাখি, তাহলে কি হবে? আমার প্রফিট দেখাবে বেশি, আমার আসলে প্রফিট এত বেশি না। তার জন্য হচ্ছে অবশ্যই আমাদের একটা লায়াবিলিটিস এটা আমরা ক্যালকুলেশন করলাম। তো সেক্ষেত্রে এখানে আমরা দেখলাম ওপেনিং একটা ব্যালেন্স ছিল। তারপর হচ্ছে আমাকে ৩১ নাম্বার একটা নোট থেকে প্রভিশন ডিউরিং দ্য ইয়ার, ৩১ নাম্বার নোটে যদি আমরা যাই, গিয়ে একটু ঘুরে আসি যে প্রভিশনটা কিভাবে হইলো। তো সেই ক্ষেত্রে দেখা যায় যেই সোর্সে হচ্ছে ট্যাক্স অ্যাপ্লিকেবল ইনকাম ক্রিয়েট হইছে, সবগুলা থেকে হচ্ছে এখানে ট্যাক্স ক্যালকুলেশন করছে। ট্যাক্স ক্যালকুলেশন করেই হচ্ছে কারেন্ট ইয়ারের প্রভিশনটাতে গেছে। তো কারেন্ট ইয়ার্স এর প্রভিশনটা যখন গেছে, যাওয়ার পর আমাদের একটা লায়াবিলিটি হচ্ছে ক্রিয়েট হচ্ছে। এখানে আমাকে বলছে প্রভিশন ডিউরিং দ্য ইয়ার, এটা যোগ করলাম। তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ডিউরিং দ্য ইয়ার। এখানে অ্যাডজাস্টমেন্ট গুলো অনেক ধরনের হইতে পারে। আমি যদি কোনো কারণে প্রিভিয়াস ইয়ারে কোনো অ্যাডজাস্টমেন্ট করি, সেটা দিতে পারি। তারপর হচ্ছে পেইড ডিউরিং দ্য ইয়ার। আমি বিয়োগ করতেছি আমি এই বছর যতটুকু ট্যাক্স দিছি। এই বছর তো আমরা গত বছরের ট্যাক্সটা এই বছর দিছি। সেটার একটা এক্সপেন্স এখানে চলে আসতেছে। এটা বাদ দেওয়ার পর আমার এইটুকু হচ্ছে ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট হয়ে আছে। এটা আমাকে অবশ্যই এএফএস এ হিট করতে হবে। করার পর আমরা এখানে দেখতে পেলাম টোটাল অ্যাসেট লায়াবিলিটিস এর পরিমাণটা। তারপরে আমার কাছে হচ্ছে পার শেয়ারে নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ারে বের হয়ে গেছে। কারণ নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে সেটা হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মূলত একটা মানে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন মোটামুটি। জি, বলেন। হ্যাঁ, ধরেন, আমার ব্যালেন্স শিট, হ্যাঁ, ধরেন আমার ট্রায়াল ব্যালেন্স, আমি দুইটা অ্যাঙ্গেলই বলি।
আমার ট্রায়াল ব্যালেন্স ওকে ঠিক আছে, হ্যাঁ আমি অ্যাজ পার ট্রায়াল ব্যালেন্স অনুযায়ী আমি আমার ব্যালেন্স শিটটা করলাম। এখন ধরেন মানে বাই চান্স আমার অ্যাসেট লাইবিলিটি মিললো না, তখন মানে আমি কোন পয়েন্টে মানে যদি আমি মিলাইতে চাই এট এ শর্ট মানে এট এ গ্লান্সে খুব দ্রুত অ্যাকাউন্টসটা অ্যাসেট লাইবিলিটি, মানে আমি কোন পয়েন্টে পিক আপে ধরবো এটা আসলে, এই পয়েন্টে গেলে আমি দ্রুত মিলাইতে পারবো, এটা একটা ইস্যু। আর আমার ট্রায়াল ব্যালেন্স মিললো না, কিন্তু আমি আমার ধরেন আমি এখন ইয়াটা করব আমার ব্যালেন্স শিটটা করব, তখন আমি কিভাবে মিলাবো একটু ভাই একটু যদি বলতেন, আপনার সাজেশনটা চাচ্ছিলেন। ট্রায়াল ব্যালেন্স তো অবশ্যই আপনাকে মিলাইতে হবে। কেমনে মিলাবেন? না মিলালে তো আপনি মিলাইতে পারবেন না। তাহলে তো এখানে কোনো কিছুই হবে না। ট্রায়াল না, ব্যালেন্সে হ্যাঁ না এখন ধরেন অনেক সময় থাকে না, ধরেন ট্রায়াল ব্যালেন্স এখানে ঝামেলা আছে, ধরেন যেমন সাপোজ ধরেন আমার কোম্পানিতে কি হয়, টালিতে ধরেন সব লেজার মানে এট এ টাইমে সব লেজার গুলো পারফেক্ট না, যার কারণে আমার ট্রায়াল ব্যালেন্স মিলে না। এখন উনি অ্যাকাউন্টস করবে, এখন আমাকে দিল, আপনাকে যে আমি দিলাম ট্রায়াল ব্যালেন্স, আপনি আপনার মতো অ্যাকাউন্টসটা করেন। এখন তখন আমি মোদ্দা কথা কিভাবে মানে শর্ট নোটিশে অ্যাকাউন্টসটা মানে ইয়ে করতে এটা পারি। হচ্ছে মোদ্দা কথা, মানে আসল কথা হচ্ছে এরকম করে করা উচিত না। কারণ আপনাকে অবশ্যই কেন মিলছে না ফাইন্ড আউট করতে হবে। কারণ আপনারা যারা অ্যাকাউন্টস এ আমরা আছি, অনেকে আমরা কি করি? আলাদা একটা টেম্পোরারি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। যেমন আমরা অনেকে আনসার্টেন অ্যাকাউন্ট মানে অনিশ্চিত হিসাব। এরকম দিয়ে ডেবিট ক্রেডিটটা মিলায়ে রাখি। কেন মিলায়ে রাখি? কারণ ওই অংশটাকে আমি ফাইন্ড আউট করি। আমার অ্যাকাউন্টসদের এরকমও দেখি যে ওরা একটা ট্রান্সেকশন খোঁজার জন্য সারাদিন শেষ করে ফেলছে। যে আসলে এইটা আমি তো টেম্পোরারি ক্লোজ করছি। এটা কেন হইছে, কিভাবে হইছে সমাধান করার জন্য। তো আপনার ১ম কথা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স এই আপনাকে সলিউশনটা নিতে হবে যে কোন জায়গায় হবে। কারণ আল্টিমেট ইফেক্ট ট্রায়াল ব্যালেন্স থেকে আসবে।